শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ। পরিবর্তিত কেন্দ্রে পরীক্ষা দিলেন আলোচিত কুমিল্লা মহিলা কলেজের পরীক্ষার্থীরা। পাবনায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার শাস্তি, জুতার 20টি বাড়ি। জেলা জুড়ে ক্ষোভ, প্রভাবশালীদের নিষেধ উপেক্ষা করে থানায় মামলা পরিবারের। সাগরে আবারও লঘুচাপ, উপকূলে ঝোড়ো হাওয়ার বার্তা। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত আবহাওয়া অধিদপ্তরের। এবং বগুড়ায় গ্রাম থেকে শহর সব জায়গায় বেড়েছে চুরি ডাকাতি। মাদকের বিস্তারে বাড়ছে হত্যার মতো অপরাধ, প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক ডিবিসি সারা বাংলা সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ, বিদ্যমান পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন সহ 4 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এদিকে গোপালগঞ্জে সরকারি কলেজ, লালমিয়া সিটি কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা স্থানীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। পরে সেখানে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সহ বিভিন্ন দাবি লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সামনে যে পরীক্ষাগুলো আছে ওইগুলোর মান যেন একটু সহজ করে হয়, সবকিছু প্রপারলি। আর আমাদের যে খাতা আছে পরীক্ষার খাতাগুলো এগুলো যেন ভালোভাবে মূল্যায়ন করা। পরীক্ষা কঠিন হচ্ছে সেটা নিয়ে সমস্যা, কিন্তু আমাদের কথা একটাই, জানি মানানসইভাবে আমাদের উত্তরপত্রটা দেখা হোক, আমরা জানি সঠিকভাবে উত্তরপত্রের যে মূল্যায়নটা সেটা যেন আমরা পাই। পরিবর্তিত কেন্দ্রে পরীক্ষা দিলেন বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় তলিয়ে যাওয়া আলোচিত কুমিল্লা সরকারি মহিলা কলেজের 987 এইচএসসি পরীক্ষার্থী। সকালে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পরীক্ষা দেন শিক্ষার্থীরা। এই কেন্দ্রে 5টি কলেজের 579 এইচএসসি পরীক্ষার্থী আগে থেকেই পরীক্ষা দিচ্ছেন। নতুন করে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে 987 পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাসান পারভেজ জানান, ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সোমবার কুমিল্লা সরকারি মহিলা কলেজের কোমর পানি মারিয়ে পরীক্ষার্থীরা অংশ নেয় দেশজুড়ে সমালোচনা হয়। বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান রায়হান। রায়হান, সমুদ্র বন্দরের আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানতে চাই। আমরা যেমনটা জানাচ্ছিলাম যে 3 নম্বর সতর্ক সংকেত সেখানে জারি করা হয়েছে। যারা ওই জায়গায় রয়েছেন তাদের কথা তো জানবই, বিশেষ করে মাছ ধরার ট্রলার যারা ওখানে অবস্থান করছেন তাদের জন্য আসলে কি নির্দেশনা এসেছে? কৌরি, পটুয়াখালী জেলার বিভিন্ন যে উপকূলীয় এলাকাগুলোতে রয়েছে এখানে প্রায় 10 থেকে 12 দিন ধরে যে বৈরী আবহাওয়া বিরাজ করছে, এতে কিন্তু যে সকল মাছ ধরার ট্রলার সহ যে উপকূলীয় যে সকল মানুষরা রয়েছে তারা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ আজকে গত 2 দিন কিন্তু আবহাওয়াটা ভালো থাকলেও আজকে সকাল নাগাদ কিন্তু আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে উপকূলীয় এলাকাগুলোতে যে সকল সমুদ্র বন্দর এলাকা রয়েছে সেখানে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং এর কারণে কিন্তু সমুদ্রগামী যে সকল মাছ ধরার ট্রলারগুলো রয়েছে তারা কিন্তু তীরে ভিড়তে শুরু করেছে। আমরা দেখেছি যে কুয়াকাটা, মহিপুর এলাকার যে সকল মাছ ধরার ট্রলার রয়েছে তারা কিন্তু তীরবর্তী এলাকায় অবস্থান করছে এবং যারা গভীর সমুদ্রে ছিল তারা কিন্তু আবার ফিরতে শুরু করেছে। তবে আমি আপনাদেরকে যদি বলে রাখি যে গত 7 থেকে 8 দিন আগে কিন্তু এই গভীর সমুদ্রে কিন্তু মাছ ধরতে গিয়ে মাছ ধরা জেলেরা তারা কিন্তু নিখোঁজ হওয়ার সংবাদ রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু তাদের সন্ধান পাওয়া যায়নি। তবে আজকে এই আবহাওয়ার কারণে পটুয়াখালীর বিভিন্ন থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বিভিন্ন এলাকাগুলোতে যে সকল নিচু এলাকাগুলো রয়েছে সেখানে পানি উঠেছে এবং নদীর পানি কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে আমাদেরকে কুয়াকাটা এলাকার যে সকল মাছ ধরার ট্রলার যারা তারা জানিয়েছেন যে এই বৈরী আবহাওয়ার কারণে তারা কিন্তু মৎস্য খাতে অনেক বড় একটি ক্ষতির সম্ভাবনা দেখছে। কারণ এই 58 দিনের অবরোধ শেষে যখন মাছ ধরার যাবে, যখন মাছ তারা পাবে সমুদ্রে গিয়ে, সেই সময়টাই কিন্তু এই বৈরী আবহাওয়া এবং এই বৈরী আবহাওয়ার কারণে তারা কিন্তু মাছ ধরতে যেতে পারছেন না এবং তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এবং এই ক্ষতির সম্মুখীন কিন্তু দেশের অর্থনীতিতে অনেক বড়
একটি বাধা হয়ে দাঁড়াবে। কারণ মৎস্য খাতের সাথে কিন্তু বিভিন্ন সেক্টরে কিন্তু মানুষজন জড়িত রয়েছে, যারা এই ব্যবসা করে তারা কিন্তু উন্নতি সাধন করে থাকে। এবং পটুয়াখালী শহর এলাকার যে সকল নিচু এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলোতে কিন্তু ড্রেনেজ ব্যবস্থার সুচারু না থাকার কারণে এখানে কিন্তু পানি আটকে থাকে এবং পানি চলাচল করছে না। পটুয়াখালীর এই পায়রা নদী থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ। রায়হান, ধন্যবাদ আপনাকে। বরিশাল নগরীর ব্যস্ততম সড়কগুলোর পাশে মরণ ফাঁদ হয়ে ঝুলছে ইন্টারনেট ও ডিশ লাইনের তারের জঞ্জাল। বর্ষা মৌসুমে বিদ্যুতের খুঁটিতে ঝুলে থাকা এসব তার পথচারী ও শিক্ষার্থীদের জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে, যদিও সিটি কর্পোরেশন দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। বরিশাল নগরীর প্রায় প্রতিটি মোড়ই এমন ঝুঁকিপূর্ণ দৃশ্য। খুঁটিগুলোতে মাকড়সার জালের মতো পেঁচিয়ে আছে ইন্টারনেট, ডিশ ও বিদ্যুতের তারের জঞ্জাল। ভরা বর্ষায় সামান্য বাতাস বা বৃষ্টিতে এসব তারে দেখা দেয় শর্ট সার্কিট। অনেক জায়গায় তার ছিঁড়ে পড়ে থাকে জলমগ্ন রাস্তায়। প্রতিদিন চরম আতঙ্ক নিয়ে এই পথে যাতায়াত করতে হয় শিক্ষার্থী ও পথচারীদের। খাম্বার সাথে বিভিন্ন বিদ্যুতের তারের সাথে অন্যান্য কেবলের তার জুড়ে থাকে। সেই ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে, আসলে সেই দুর্ঘটনার দায় কে নেবে? এই তারগুলো আপনার যদি সরাই দেয় তাহলে ভালো হয়। তারগুলো একবার কারেন্টে আগুন লাগিয়ে সব পড়ে গেছিল। এই যে তারগুলো মাটিতে পড়ে আছে, এতে মানুষের প্রাণঘাতী হতে পারে। এই যে তারগুলো রয়েছে, এই কারণে বরিশালটা অগুছালো মনে হচ্ছে। সিটি কর্পোরেশন এবং এছাড়াও যারা রয়েছে তারা যেন এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করছে। বছরের পর বছর ধরে এই অব্যবস্থাপনা শুধু শহরের সৌন্দর্যই নষ্ট করছে না, বরং নগরবাসীকে ঠেলে দিচ্ছে বড় দুর্ঘটনার দিকে। এগুলি এমন এলোমেলো যে কোনো সময় যে বহু ধরনের দুর্ঘটনা ঘটে এবং ইতিপূর্বে বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটেছে এবং এটার উপরে একটি নিয়ন্ত্রণ আনতে হবে। ডিজিটাল বা স্মার্ট সিটির কথা বলা হলেও বরিশালে তারের ব্যবস্থাপনা হযবরল। বিদ্যুৎ বিভাগ, ইন্টারনেট ও ডিশ অপারেটরদের সাথে আলোচনার ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের। বিদ্যুতের তার যেখানে সেখানে পড়ে থাকে বা ঝুলে থাকে, যে কোনো জায়গায় ছিঁড়া ফাটা থাকতে পারে, যেখানে বাচ্চারা ধরলে সাথে সাথে একটা অ্যাক্সিডেন্ট হবে। বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করবো এবং তাকে প্রয়োজনে আমরা নোটিশ করব। দুর্ঘটনার পর টনক নড়ার চেয়ে এই ঝুঁকি এড়াতে দ্রুত এবং দৃশ্যমান পদক্ষেপ চায় বরিশালবাসী। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। বগুড়ার প্রত্যন্ত গ্রাম থেকে শহর সবখানি বেড়েছে চুরি ডাকাতি। নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ মালামাল লুট করে নিচ্ছে দুর্বৃত্তরা। তাদের হাতে প্রাণও ঝরেছে এক ব্যবসায়ীর। এমন পরিস্থিতিতে প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করছেন স্থানীয়রা। আর মাদকের বিস্তারকে দুষছেন জনপ্রতিনিধি ও সচেতন মহল। বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের ফেনী গ্রাম। শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের এই গ্রামেরই একটি রাইস মিলে গত ৫ই জুলাই গভীর রাতে হানা দেয় দুর্বৃত্তরা। মিলের মালিক ৭০ বছর বয়সী মোহাম্মদ আলীর হাত পা বেঁধে হত্যা করে এবং লুট করে ৩টি বিদ্যুতের ট্রান্সফরমার। পরিবারের অভিযোগ, চোর চক্রের সদস্যরা বৈদ্যুতিক মিটার চুরি করে টাকা দাবি করেছিলেন। তা না দেওয়ায় দেওয়া হচ্ছিল হুমকি। ফোন করে বলতেছে টাকা দাও টাকা দাও। তা আমার আব্বা বলতেছে টাকা কিসের আমি দেবো। আব্বা হয়তো ঘুমন্ত অবস্থায় ছিল, হাত পা বেঁধে তারা খুন করে ভেতরে যে মাল মিটার ছিল সব কিছু নিয়ে তারা চলে গেছে। এলাকায় কোনো গ্রামের পুলিশ আমাকে এলাকার কোনো টহল দেয় না। যদি দিত তাহলে এরকম ঘটনা আমাকে ঘটতো না। এর একদিন আগে শহরের বৃন্দাবনপাড়ার দুটি বাড়িতেও ডাকাতি হয়। এর মধ্যে একটি বাড়িতে বৃদ্ধাকে হাত পা বেঁধে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করা হয়। মামলা হলেও এখনও উদ্ধার হয়নি মালামাল। কানে ছিল, হাতে, গলা এগুলো ছিল। আলমারি থেকে আরও অনেক প্রায় ৫-৬ বডির মতো গহনা নিয়ে চলে যায়। মামলা হওয়ার পরে আজকে ফোন দেয়, কালকে উনি ফোন দেয়, এই সাক্ষী দরকার, এটা দরকার, সেটা দরকার। আমাকে একের পর এক মানে বিভ্রান্তকর অবস্থা আর কি। মামলাটা করার পরে আমি তো বিচার পাওয়ার দূরের কথা, আমি নিজেও হয়রানির মধ্যে আছি এখন। গ্রাম থেকে মহানগর সব এলাকার বাসিন্দারাই বলছেন, রাতে কঠোর টহল ব্যবস্থা না থাকায় বেপরোয়া হয়ে উঠছে দুর্বৃত্তরা। ইদানিং প্রশাসন এদিকে নাই বললে চলে। আস্তে ফাঁড়িতে হয়তো আমরা সদর খান্দারের বাজারে আসলে ২-১জন থেকে দেখা যায় রাতের বেলা, কিন্তু এই রাস্তার ভিতরে চোখে পড়ে না। আমরা এলাকাবাসী আমরা সাধারণভাবে যেন ভালোভাবে চলাফেরা করতে পারি, এটাই আমাদের চাওয়া, আর কিছুই না। এলাকায় মাদকসেবী বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে চুরি ছিনতাই। প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ সচেতন মহলের। চুরি বাড়ছে, এই যে বা হচ্ছে এই যে ফেন্সিটির খোর, বাবা খোর, এরা বাড়ছে। ১০০টা লোক থাকলে, একটা গ্রামক থাকলে হয়তো ১০জন করে ১০ দিন পর পর ডিউটি ভাগত পড়লো, তাহলে এগুলো সম্ভব, তাছাড়া সম্ভব না। আমরা মনে করি পুলিশকে তৎপর হতে হবে, তাদের সর্বাত্মক শক্তি দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, না হলে ভয়াবহ এবং কঠিন
একটি সময় ক্রান্তিকাল পার করব। অপরাধীরা ধরা পড়লেও জামিনে বেরিয়ে আবার জড়িয়ে পড়ছেন চুরি ডাকাতিতে। এজন্য আইন পরিবর্তনের তাগিদ দেওয়ার পাশাপাশি টহল জোরদারে পরিবহন সংকটের কথা বলছে পুলিশ। সাধারণ মানুষ কখনো বুঝতে পারে না যে পুলিশের টহল আছে, কিন্তু আমি ঠিকই সিএনজিতে করে টহল করতেছি। সিএনজিতে কেন টহল করছি? কারণ আমার লজিস্টিক সাপোর্ট নাই। পুলিশের যে গাড়িতে করে যদি আমি টহল করতাম তাহলে একটা দৃশ্যমান লুক থাকতো এবং অপরাধীরা বিশেষ করে সেক্ষেত্রে আরও ভয় পেত। গেল 6 মাসে অর্ধশত চুরি ডাকাতির ঘটনা ঘটেছে বগুড়ায়। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া। পঞ্চগড়ে ঐতিহ্যবাহী মহারাজার দিঘি থেকে মানিক হোসেন নামে কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের দিঘি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 2 দিন ধরে নিখোঁজ ছিল মানিক হোসেন। সকালে দিঘিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে ওই চিরকুটে কয়েকজনের নাম উল্লেখ করে তাদেরকে নিজের মৃত্যুর জন্য দায়ী করেছেন কিশোর মানিক হোসেন। চিরকুটের বিষয়বস্তু এবং এর সত্যতা যাচাই করছেন তদন্ত সংশ্লিষ্টরা। নরসিংদীর মাধবদীতে 2 মাস বয়সী শিশুর পা ভেঙে দেওয়ার অভিযোগে করা মামলায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে শিশুটির চাচি লতা বেগম, তার স্বামী কাউসার আহমেদ এবং লতার বাবা আলমাস মিয়াকে আসামি করে মামলা করে শিশুটির পরিবার। এরই মধ্যে লতার স্বামী ও বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পলাতক প্রধান অভিযুক্ত লতা বেগম। পারিবারিক কলহের জেরে 2 মাসের শিশুর ওপর অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় 2 মাসের শিশু রিজিককে খাটে শুইয়ে রেখে বাইরে যান মা সাইফা বেগম। এর মধ্যে এক নারী গিয়ে শিশুটির পায়ে সজোরে মোচড় দিয়ে চলে যান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যায় বিপর্যস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বিমান বাহিনী। বিমান বাহিনীর রাডার ইউনিট মৌলভীবাজারের উদ্যোগে এই আয়োজন করা হয়। আর বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সৌজন্যে দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসা সহায়তা। রাডার ইউনিট মৌলভীবাজারের অনসাইট কমান্ডার গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী আবদুল্লাহ আল আমিন জানান, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বন্যা দুর্গত মানুষের কাছে ত্রাণ ও চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিমান বাহিনীর উদ্ধারকারী দল ও হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত আছে। বাংলাদেশে বায়ু দূষণ বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। সূক্ষ্ম ধূলিকণার দূষণের কারণে দেশের 6টি প্রধান শহরে বছরে প্রায় 88,240 জন মানুষের অকাল মৃত্যু হচ্ছে। প্রতিদিন গড়ে প্রাণ হারাচ্ছেন প্রায় 242 জন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন গবেষক দলের প্রধান ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শাখাওয়াত হোসেন। গবেষণায় বলা হয়, বায়ু দূষণের কারণে প্রতি বছর দেশের অর্থনীতিতে প্রায় 2,80,000 কোটি টাকার ক্ষতি হচ্ছে, যা দেশের মোট জিডিপির 5% সমান। ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।